স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিশ্বকাপের আগে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে হৃদয় জয় করতে চান তাওহিদ হৃদয়, তবে তার আগে ওর বড় ধাক্কা প্রিয় গুরু মাহবুব আলী জাকির চলে যাওয়ার খবর। হৃদয়ের কণ্ঠে শেষবার ছোটবেলার শিক্ষককে না দেখতে পারার আফসোস। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। কয়েকদিন আগেও কথা হয়েছে, ঢাকা টিমে হয়তো খেলার কথা বললো, মানে মানে বলে বোঝানো কঠিন আসলে। মামুর বেটা বলেই ডাকতো। আমাদের ফ্লাইটটা ডিলে ছিল, খুব ইচ্ছা ছিল যে জানা যায় আসবো, এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে ওই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব, যে টাইমিংটা ছিল ওই টাইমিংয়ে যদি ফ্লাইটটা থাকতো তাহলে জানা যায় আসতে পারতাম। এই এই ক্রিকেট জগতের খুব কাছের একজনকে হারাইছি। আমরা তো মানুষ, মানে নিজেদের ভাষাতে যতটুকু সময় দিতে পারি না তার থেকে বেশি সময় মাঠেই দিই। বিপিএল এর মাঝেই আকস্মিক একটা ঝড়, যে ঝড়ে রীতিমতো মুষড়ে পড়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের প্রিয় জ্যাকি স্যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও আবার একদম মাঠ থেকেই। আন্ডার-19 খেলার সময় তাওহিদ হৃদয় খুব কাছ থেকে মাহবুব আলী জাকিকে দেখেছেন। দলটা চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেক স্মৃতি নিশ্চয়ই জমা আছে। আমি যতটুকু জানি হৃদয় আপনাকে খুব আদর করে মামুর বেটা ডাকতো, কারণটা কি ছিল আসলে? জাকি স্যারের নানি বাড়ি, জাকি স্যারের নানির বাসা ছিল বগুড়াতে, এবং আমার বাসা থেকে জাস্ট 10 মিনিটের মতো ডিস্টেন্স ছিল। স্যার যখন আমাকে প্রথম অনূর্ধ্ব-17 আন্ডার-17 পেয়েছিল, তখন থেকে আমাকে মামুর বেটা বলেই ডাকতো। আপনাদের যেই বিশ্বজয়, সেই বিশ্বজয়ের একজন সারথি ছিলেন, আপনাদের সঙ্গে সবসময় ছিলেন। তার কোন দিকটা সবচেয়ে বেশি ভাল লাগতো আপনাদের? প্রত্যেকটা প্লেয়ারকে ছেলের মতো করেই দেখেছে। কখনো মনে হয়নি যে আমাদের থাকে না অনেক সময় কড়া শিক্ষক, এরকম আসলে কিছু কখনো ফিল করতে পারিনি। সবসময় নিজের কাছে, নিজের পাশে ঘাড়ে হাত রেখে বাবার মতোই সবসময় স্নেহ করেছে। এমনও সময় গেছে যে স্যারের সঙ্গে একসঙ্গে জোরে ধরে আমরা কান্নাকাটিও করেছি চ্যাম্পিয়ন হওয়ার পরে। অনেক তো স্মৃতি থাকে, বাট একটা কথা খুব বেশি মনে পড়ছিল গতকাল যখন শুনলেন যে প্রিয় জাকি স্যার আর নেই। 15-20 মিনিটের মতো মানে মনে হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় আছি, যে বুঝতেছি না যে কি করব। উনি খুব মানে বিশেষ করে আমাকে সেই ছোট থেকে অনেক বেশি আদর করত, এবং তার সাথে ইভেন কয়েকদিন আগেও কথা হয়েছে, ঢাকা টিমে হয়তো খেলার কথা বললো, মানে মানে বলে বোঝানো কঠিন আসলে। মাঠে একদম চোখের সামনে হুট করে পড়ে গেলেন এবং পৃথিবী থেকে বিদায় নিলেন। শেষ মুহূর্তটায় জাকির স্যারকে দেখা হয়নি বা কাছে থাকা হয়নি, যেহেতু ঢাকায় ছিলেন। এই কষ্টটা পড়ায় কিনা? আমাদের ফ্লাইটটা ডিলে ছিল, খুব ইচ্ছা ছিল যে জানা যায় আসবো, এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে ওই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব, কিন্তু ফ্লাইটটা ডিলে, ওয়েদার খারাপ ছিল, এই জন্য ফ্লাইটটা কালকে অনেক ফ্লাইটই ডিলে ছিল, এই জন্য আসতে পারিনি। এই ক্রিকেট জগতের খুব কাছের একজনকে হারাইছি। গতকাল দেখছিলাম মুশফিক ভাইও খুব ভেঙে পড়েছিলেন যখন শেষ দেখাটা দেখছিলেন আসলে জাকি ভাইকে। অনেকেই বলবে যে তুমি তো পেস বোলিং কোচ, পেসারদের জন্যই উনি, পেসারদেরকে সহায়তা করে। আপনারাও মানে একজন পেস বোলিং কোচের কাছ থেকে এত ভালোবাসা, এই যে আপনার খারাপ লাগাটা, মানে এটা কিভাবে সম্ভব আসলে? মানে দিন শেষে তো আমরা তো মানুষ, মানে নিজেদের ভাষাতে যতটুকু সময় দিতে পারি না তার থেকে বেশি সময় মাঠেই দিই। আসলে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কথা বলাটাও উচিত না বা ঠিক না। তারপরে যেহেতু তাওহিদ হৃদয়কে পেছি শেষ করে দিই, তাওহিদ হৃদয় একদম নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন এবার। নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে, হয়তোবা
জাকি স্যারের দলের বিপক্ষেও খেলতে পারতেন, নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, বিশ্বকাপও সামনে আছে, ছোট্ট করে যদি একটু বলতেন যেটা। ভালো ফ্র্যাঞ্চাইজ, আশা করব যে আমাদের বেস্টটা দেওয়ার এবং যতটুকু পারবো নিজেদের অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে টিমকে যতটুকু দিতে পারবো, এটাই বলা চলে অ্যাচিভমেন্ট। এবং অবশ্যই চাইবো যে চ্যাম্পিয়নের জন্য ট্রাই করার, ওয়ার্ল্ড কাপের আগে সবাই যেন ওয়েল প্রিপেয়ার্ড হই এবং বড় মঞ্চে গিয়ে এই সুযোগটা আমরা এখন যে বিপিএল থেকে পাচ্ছি সেটা আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ইনশাল্লাহ ডেলিভার করব। অনেক ধন্যবাদ তাহিদ হৃদয়। আসলে কথা বলার মতো অবস্থায় নেই, খুব স্বাভাবিকভাবে আপনারা দেখছিলেন যে প্রিয় শিক্ষককে মনে করে বা তার স্মৃতিচারণ করার পর নিজেকে আসলে আটকে রাখতে পারেননি। তারপরও এবারের বিপিএলে ভালো করতে চান সেটাও জানিয়ে গেছেন, বিশ্বকাপেও বাংলাদেশ দলের জন্য ভালো করতে চান। শিষ্যদের এই ভালো খেলা, ভালো পারফরমেন্সটা হয়তো অনেক দূর থেকে তাদের প্রিয় মাহবুব আলী জাকি স্যার দেখবেন। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। যা হওয়ার হলো তাই। ক্রিকেট দুনিয়ায় প্রভাব বিস্তারের দৌড়ে বিগ ব্যাশের কাছে পাত্তাই পেল না বিপিএল, অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তো নয়। বিপিএল এর মাঝ পথে তাই 7 ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ডেকে পাঠাচ্ছে পাকিস্তান। বিগ ব্যাশ থেকে আসছেন কেবল সাদাব খান, বাধ্য হয়েই তাই মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। খালিদ জামিলের রিপোর্ট। মানি ফ্লো ব্যাপারটা বানের জলের মতো, যেদিকে যাবে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তবে ক্রিকেট সার্কিটে সেই বানের মাঝপথে এখনো বাদ দিতে জানে ক্রিকেট বোর্ডগুলো। তাদের হাতে থাকে এনওসি নামের এক মারণাস্ত্র, সেটা নিয়েই কত শত প্রভাব বিস্তারের রাজনীতি। আর সেই রাজনীতির খেলায় এ যাত্রায় মুখোমুখি দাঁড়িয়েছিল বিপিএল, বিগ ব্যাশ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে বেশ কবার বিগ ব্যাশের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারদের বাইলেটারাল সিরিজ খেলার জন্য ডেকে পাঠানোর নজির আছে পিসিবির। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া যে তাদের উপর নাখোশ সেটা ইশারা ইঙ্গিতে বুঝিয়েও দেয়া হয়েছে। এবার তাই সতর্ক পাকিস্তান, না হলেই নয় বলে সিডনি থান্ডার থেকে টি-20 দলে কল করা হয়েছে সাদাব খানকে। দুনিয়ার আরেক মাথা থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী 7 থেকে 11 জানুয়ারি 3 ম্যাচের বাইলেটারাল টি-20 সিরিজ খেলে যাবেন তিনি। কিন্তু বিগ ব্যাশের চলতি সিজনে ব্যস্ত থাকা পাকিস্তানের আরো বড় তারকাদেরই এই সিরিজ থেকে দেয়া হয়েছে ছুটি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফের মতো ক্রিকেটারদের এই জার্নি করা লাগছে না। কিন্তু আলোচিত এই সিরিজে পাকিস্তান দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যে 7 ক্রিকেটার খেলছেন তাদের বিপিএলটা মাঝপথে থাকলেও ছুটি মেলেনি। রংপুর রাইডার্সের ওপেনিং ব্যাটার খাজা নাফে আর অলরাউন্ডার ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনিং ব্যাটার একই দলে। লোয়ার মিডল অর্ডারের প্ল্যানিংয়ে আছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। পেসার সলমান মির্জা খেলছেন ঢাকা ক্যাপিটালসে, উইকেটকিপার ব্যাটার উসমান খানও একই দলে। সাইম আইয়ুব সিলেট টাইটান্সের ওপেনিং ব্যাটার। ইমেজ ক্রাইসিসের কারণে এমনিতেই দলগুলোতে তারকা বিদেশি ক্রিকেটারের অভাব নিয়ে হয় বিস্তারিত আলোচনা। বিসিবি যদিও সেটা রিকভারির চেষ্টা করছে, তার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিকল্প নেই। আর এফটিপি শিডিউল মিলিয়ে ডিলটা করতে হয় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রেও। এসবের ভিড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বেঁকে বসে এভাবে, তবে টুর্নামেন্ট হয়ে ওঠে বেসামাল। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে পিসিবির সামনে রয়েছে আরও পরিকল্পনা, যেখানে বিগ ব্যাশের পাকিস্তানি তারকাদেরও দলে রাখার কথা নির্বাচকদের। তবে আপাতত তারা খড়গটা চালাচ্ছে বিপিএল এর ওপর দিয়ে। এখন দেখার বিষয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো সাময়িক এই ক্ষতি কিভাবে রিকভার করে। খালিদ জামিল, ৭১। আইএল টি-20তে শেষ হয়েছে মুস্তাফিজ পর্ব। ফিজ এবার মাঠে নামবেন বিপিএল এ। রংপুরের জার্সিতে প্রথম দিনের অনুশীলনটাও সেরে ফেলেছেন সিলেটে। দলের মধ্যমণি হয়ে কোচ ক্যাপ্টেনের সাথে মাঠে ঝটিকা মিটিংয়েও সময় কাটিয়েছেন কাটার মাস্টার। আবু নাইমের রিপোর্ট। এই দাঁড়া তো, তোর স্পাইক জোড়া দেখি। পেছনে ঘুরে শরীফুলের চকচকে স্পাইকটা এক পলক দেখেও নিলেন মুস্তাফিজুর রহমান। হঠাৎ করেই শরীফুলের জুতায় নজরটা কেন আসলো ফিজের? মিকি আর্থার, নুরুল হাসান সোহান আর মুস্তাফিজকে একসাথে দেখে শরীফুল যান দেখা করতে। আর তখন ফিজকে নিজের নয়া স্পাইকের খবরটাও দেন শরীফ। সেখান থেকেই ফিজের কৌতূহল বাড়ার তো কথাই। পেসারদের সবচেয়ে প্রিয় গিয়ার্স তো স্পাইক, তাই কাটার মাস্টার নিজে হাতে ধরে দেখলেন স্পাইকের অ্যাডজাস্টমেন্টটা কেমন, সেটিও বোঝার চেষ্টা করলেন।
সিলেটের প্রথম দিনের অনুশীলনের শুরুতে তাওহিদ হৃদয়ের সাথে খোশ গল্পে মেতেছিলেন মুস্তাফিজ। এরপর কোচ ক্যাপ্টেনের সাথে বিশেষ এক মিটিংও করেছেন, যেখানে মূল আকর্ষণই ছিলেন কাটার মাস্টার। কোথায় কি করতে হবে সেসব নিয়েই বোধহয় এই ঝটিকা বৈঠক। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাক্কা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চাইবে রংপুর। সেখানে ফিজ হয়ে উঠতে পারেন সোহানের বাজির ঘোড়া। মোস্তাফিজ কেবল বোলিং ইউনিটের নেতাই নন, গোটা দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। তার দলে থাকাটা বাকিদের জন্য স্বস্তির কারণ। পাকিস্তানি ব্যাটার খাজা नाफे ফিজকে নিয়ে করলেন ভূয়সী প্রশংসা। जी बिल्कुल, मुस्तफिजुर भी काफ़ी सीनियर प्लेयर है। मैंने आईएलटी देखा तो नहीं है, लेकिन उनके आईपीएल के मैचेस मैंने देखे, काफ़ी बेस्ट बॉलिंग करते वो आईपीएल में भी। इंशाल्लाह बीपीएल में भी वो अच्छा करेंगे, वो करते आ रहे हैं। গোটা আসরে রংপুরের বোলিং ইউনিট কেমন করবে তা অনেকটাই নির্ভর করছে ফিজের পারফরম্যান্সের ওপর। আইএল টি20তে বল হাতে যে ম্যাজিকটা দেখিয়ে এসেছেন সেটা বিপিএলেও চাইবেন কন্টিনিউ করতে। কিন্তু সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ইকোনমিক্যাল বোলিং করাটাও কম চ্যালেঞ্জের না। তবে নামটা যখন মুস্তাফিজুর রহমান, তখন রংপুরের সমর্থক ম্যানেজমেন্ট খানিকটা নিশ্চিন্তে থাকতেই পারে। সিলেটের প্রথম দিনে বল হাতেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এই পেসারকে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জয়ী দলটির বিপক্ষে ভালো শুরু করাটাও রংপুরের দলগত চ্যালেঞ্জ, আর সেটি উতরে যেতে রাইডার্সের এক্স ফ্যাক্টর হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আবু নাইম, ৭১। সবুজ গালিচা থেকে রাজনীতির মাঠে নেতৃত্বে নেমেছেন সাবজয়ী সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হক। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন মনোনয়নপত্র। গোলপোস্ট আগলে রাখার অভিজ্ঞতা নিয়ে এবার তার লক্ষ্য জনগণের অধিকার আর গণতন্ত্র রক্ষা। খেলার মাঠের শৃঙ্খলা আর নেতৃত্ব যদি রাজনীতিতে আসে, তাহলে তার নতুন নেতৃত্বে ক্রীড়াঙ্গনও পেতে পারে নতুন গতি। হাসান সজীবের রিপোর্ট। নিজ হাতে ৩০০ ফিট রাস্তা পরিষ্কারের নেতৃত্বে আমিনুল হক। রাস্তা থেকে ওই জঞ্জাল সরিয়ে পথটা ঝকঝকে করার মতো ক্রীড়াঙ্গনেও আনবেন স্বচ্ছতা, প্রতিষ্ঠা করবেন সততার। বাংলাদেশের খেলাধুলা যেন নতুন লিডারশিপের অপেক্ষায়। ছিলেন গোলবারের নিচে বাংলার অতন্দ্র প্রহরী। দেশকে এনে দিয়েছেন মর্যাদার ট্রফি, সাফ সহ অনেক সম্মাননা। তারকা এই গোলরক্ষক ও অধিনায়ক ডাক পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, আজকে সৌদি প্রো লিগেও। কিন্তু সেসবে ছোটেননি। একটা সময় গ্লাভস রেখে হাতে তুলে নেন দেশ গড়ার দায়িত্ব। আর তাতেই পথে পথে যত বাধা, হাতে ওঠে হাত করা। জেল খাটা, বঞ্চনার শিকারেও স্বৈরাচারের বিরুদ্ধে অনড় থাকেন আমিনুল। ত্যাগে ঘামে নেতৃত্বে ভরসার পাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা ১৬ আসনে ধানের শীষে মনোনীত হন। দীর্ঘ ১৭ বছর পরে এসে বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সেই নির্বাচনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা ১৬ আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি এবং আমার অনুভূতি সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের যে প্রতিচ্ছবি, বাংলাদেশের মানুষের ভিতরে যে একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের যে আমরা দেখেছি যে বাঁধ ভাঙা জোয়ার, যে লাখো মানুষের যে জনসমুদ্র আমরা দেখেছি, তখনই আমরা মনে করেছি যে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় রয়েছে। এ কেবল মনোনয়নপত্র জমা দেয়াই নয়, দেশের লাখো ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমীর ফাইলবন্দি স্বপ্নময় যাত্রার শুরু। সেই চাঁদপুরের খুদে মেসি থেকে ঢাকায় বেলুন বিক্রেতার রিয়াদ, পদে পদে দেশের আনাচে কানাচ থেকে প্রতিভাবানদের পাশে দাঁড়ানোর নাম আমিনুল হক। অসচ্ছল ক্রীড়াবিদদের বিপদে হাত বাড়িয়ে দেয়া। নিজের জন্য নয়, বাংলার ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছেন। তাই হাজির হয়েছেন দলীয় নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। ক্রীড়াঙ্গনে সুখে দুঃখে কণ্ঠ দমে যায়নি যার, তাকে নিয়ে তো দেশের মানুষ স্বপ্ন বুনতেই পারে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে একটি
মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমিনুল হক কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, দেশের কোটি তরুণের আইডল। গোলবারের নিচে যেভাবে বিপজ্জনক মুহূর্ত সামলেছেন, ঠিক সেভাবেই দেশের স্পোর্টসের দুর্নীতি উপড়ে গাইবেন সততার গান। সেদিকেই তাকিয়ে লাল সবুজ। হাসান সজীব, ৭১। অবশেষে শুরু হচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ নারী ফুটবল লীগ। ১১ দলের এই আসরের উদ্বোধনী ম্যাচে সোমবার বিকাল ৩:৩০টায় লড়বে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর দল। তড়িঘড়ি করে লীগ আয়োজনে নানা রকম ব্যাঘাত ঘটার ইঙ্গিত পাওয়া গেলেও তাতে কান দিচ্ছে না বাফুফে। গুটি কয়েক ক্লাব মানসম্পন্ন খেলোয়াড় আনলেও বাকি ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। মার্চে মিশন অস্ট্রেলিয়ার জন্য যে লীগ আয়োজন, তাতে মান বাড়াতে পারবে কিনা বাফুফে, সে শঙ্কা শুরুতে। এছাড়া বিদেশি ফুটবলারদের নিবন্ধন করার সুযোগ থাকলেও হাতে গোনা কয়েকজন ফুটবলার আসলেও মানসম্মত কাউকে দেখার সুযোগ নাই। এদিকে লিগের একদিন আগে নিজেদের যাত্রা তুলে ধরেছে বাংলাদেশ পুলিশ। পুলিশদের পাশাপাশি নারীদের নিয়েও সিরিয়াস তারা। ভালো খেলোয়াড়দের চাকরিসহ নানা রকম সুযোগ সুবিধা দিতে চায় পুলিশ। রোনালদো নামলেন, গোল করলেন আর রেকর্ড বুকে নাম ওঠালেন। ৪০ বছর বয়সেও রোনালদোর জন্য ফুটবল খেলাটা হয়ে দাঁড়িয়েছে এতটা সহজ। আল ওহদুদের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগিজ তারকা এখন লিগের সেরা স্কোরার তো বটেই, সাথে চলতি বছর ৪০ গোলের মালিকও বনে গেছেন। আল আওয়াল পার্কে রোনালদোময় ম্যাচে রোনালদোর কীর্তি জানাচ্ছেন পার্থ বণিক। হার্ড ওয়ার্ক ইজ দ্য ওয়ে টু সাকসেস। কে বলছেন? ক্রিশ্চিয়ানো রোনালদো। কোন বয়সে বলছেন? ৪০ বছর বয়সে। হ্যাঁ, যে বয়সে ফুটবলাররা মাঠ ছেড়ে দর্শক বনে যান, সেখানে রোনালদো একের পর এক গোল করে মাঠ মাতিয়ে চলছেন। এই যেমন সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আবার জোড়া গোল করলেন এই পর্তুগিজ তারকা, সাথে নাসরকে এনে দিলেন পারফেক্ট 10, অর্থাৎ লিগের ১০ ম্যাচের ১০টাতেই জয়। যাতে পর্তুগিজ হলেও রোনালদোর কাছে গোল হয়ে গেছে বাঙালিদের মতো ডাল ভাত। ১০০০ গোলের টার্গেট আগেই দিয়েছিলেন, আর এরই মধ্যে সেই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছে গেছেন। শনিবার রাতে আল ওখদুদের বিপক্ষে জোড়া স্কোরের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৯৫৬তম গোলটি আদায় করে নেন CR7। সব মিলিয়ে লিওনেল মেসির চাইতে এগিয়ে ৬০ গোলে। তবে শুধু টার্গেটের দিকে এগিয়ে যাওয়াই নয়, রোনালদো আল ওখদুদের বিপক্ষে করেছেন আরেক রেকর্ড। জোড়া স্কোরের মধ্য দিয়ে ২০২৫ সালে ছুঁয়েছেন ৪০ গোলের মাইল ফলক। ফুটবল ইতিহাসে রোনালদোই একমাত্র প্লেয়ার ১৪ ভিন্ন ক্যালেন্ডার ইয়ারে যার এই রেকর্ড আছে। তাই তো আল নাসরের পোস্ট শেয়ার করে রোনালদোও লিখেছেন 40 গোলস অ্যাট 40, সাথে বুড়ো বয়সের ইমোজির পাশে হাসির সাইন, যেন বোঝাতে চাইলেন বয়স সংখ্যায় বাড়ে না, বাড়ে মানসিকতায়, আর তিনি তো চিরতরুণ। আল আওয়াল পার্কে শনিবারের ম্যাচ ছিল একতরফা। আল ওখদুদের বিপক্ষে ৩১ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার কিক থেকে ওপেনিং গোল এনে দেন ক্রিশ্চিয়ানো। ফার্স্ট হাফের ইনজুরি টাইমে করেন আরেক গোল। শেষ দিকে জোয়াও ফেলিক্স স্কোরশিটে নাম লেখালে ৩-০ ব্যবধানে জয় পায় আল নাসর। এই ম্যাচের মধ্য দিয়ে এখন ১২ গোল নিয়ে স্কোরার লিস্টে যৌথভাবে শীর্ষে আছেন রোনালদো ও জোয়াও ফেলিক্স। পার্থ বণিক, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।